নমস্কার, আমি রূপা দেব। রূপার গল্পবেলায় আপনাদের স্বাগত। আজ যে গল্পটি বলবো তার নাম নসু মামা ও আমি। কাহিনীকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ছেলে মানুষ তখন আমি, 8 বছর বয়স। দিদিমা বলতেন, তোর বিয়ে দেব ওই অতুলের সঙ্গে। মামার বাড়িতে মানুষ, বাবা ছিলেন ঘর জামাই। এসব কথা অবশ্যই আরও বড় হয়ে বুঝেছিলুম। অতুল আমার দিদিমা সইয়ের ছেলে। কোথায় পড়ে, বেশ লম্বা মতো, আধফর্সা গোছের ছেলেটা। আমাদের রান্নাঘরে বসে দিদিমার সঙ্গে আড্ডা দিত। অতুলকে আমার পছন্দ হতো না। কেমন ধরা যেন কথাবার্তা। আমায় বলতো, এই পাঁচি, যা, এখানে কি, ওইদিকে গিয়ে খেলা করগে যা। অতুলকে সবাই বলতো ভালো ছেলে, লেখাপড়ায় বছর বছর ভালো হয়ে ক্লাসে উঠত। আমার ছোট মামার সঙ্গে কী সব ইংরেজি বলতো, যদি তার আমি কিছু বুঝি। এই সব জন্যেই হয়তো অতুলকে আমার মোটেও ভালো লাগতো না, তা সে যতই ভালো হোক। ভালো লাগতো আমার মুখুজ্জে বাড়ির নসুকে। কি সুন্দর ফর্সা চেহারা, ননি ননি গড়ন, ডাগর দুটি চোখ, বেশ হাসি হাসি মুখখানি। বয়সও অতুল মামার মতো অত বেশি নয়, ওই আমার চেয়ে সামান্য কিছু বড় হবে। অতুল মামার বয়স হয়তো ওই 16-17। দিদিমা বলতেন, অতুলের সঙ্গে পাঁচের বিয়ে দেব, বেশ মানাবে। আমি মুখ ভার করে বলতাম, ছাই মানাবে। দিদিমা হেসে বলতেন, ও মা, মেয়ের কাণ্ড দেখো, কেন মানাবে না? তুমি তো সব জানো, তবে তোর মনটা কি শুনি, কাকে বিয়ে করবি তুই? ওই নসুকে। দিদিমা হেসে গড়িয়ে পড়ে বলতেন, এর মধ্যেই মেয়ে নিজের বর বেছে নিয়েছে, ধন্যি যা হোক। একালের মেয়ে কি না, শুনলে সই, নসু নাকি ওর বর হবে। অতুলের মা হেসে বলতেন, কেন রে, অতুলকে তোর পছন্দ হয় না কেন? অতুল মামার বয়স বেশি। বেশি আর কত, 16 বছর। তা যাই হোক, 16 বছরের বুড়োকে বুঝি বিয়ে করব? নসু ছেলে মানুষ। দিদিমা বলতেন, দেখো সই, একালের মেয়ের কাণ্ড, নসুর 12, ওকেই বেশি পছন্দ। তোমার আমার কাল গিয়েছে, 13 বছর বয়সে আমার বিয়ে হলো, উনি তখন 42। দোজপক্ষে আমার ঘরে আনলেন। তোমারও তো, অতুলের মা বললেন, আমার অত না, উনি তখন 29 আর আমার এই 11। দোজপক্ষ তো বটে, শুধু তা দিদি, সতীন বেঁচে। আমার ভগবান সেদিন থেকে নিষ্কণ্টক করেছিলেন তাই খানিক রক্ষে। মাঝে মাঝে নসুকে অনেক দিন দেখতাম পাড়ায় পাড়ায়, সে ঘুরে বেড়াতো না। আমার প্রাণ হাঁপিয়ে উঠত। ছুটে যেতাম মুখুজ্জে বাড়িতে। নসু মামা উঠোনে বসে কঞ্চি কেটে কেটে খেলাঘরের বেড়া বাঁধছে, সঙ্গে আরও 3-4টি ছেলে। আমি বলতাম, এ নসু মামা, আমাদের বাড়ি যাওনি যে? কি রোজ রোজ যাব? তুই এত দূর এলি যে, আসতে ভয় করে না? না। খেলা করবি? অন্য ছেলেগুলো তখনই বলে উঠত, মেয়ে মানুষ আবার আমাদের সঙ্গে খেলবি কেন? যা তুই পুটি মান্তিদের সঙ্গে খেলগে যা। নসু বলতো, খেলুক না আমাদের সঙ্গে, তাতে কি? হাবু বলতো, ও কি দা দিয়ে কঞ্চি কেটে আনতে পারবে? কি খেলা হবে ওকে নিয়ে? যা তুই। আমাকে কাঁদো কাঁদো দেখে নসু এসে হাত ধরত, বলতো, কেন ওকে অমন করছিস তোরা? ও কেন কঞ্চি কাটতে যাবে? মেয়ে মানুষ, চুপ করে বসে থাকবে। বস তুই পাঁচি। আমি অমনি কৃতার্থ হয়ে উঠোনের এক পাশে বসে পড়তাম। নসু মামা খেলতে খেলতে হয়তো একটা পেয়ারা ছুঁড়ে দিত আমার দিকে, বসে বসে পেয়ারা চিবুতুম। অনেকক্ষণ পরে বলতাম, নসু মামা, খিদে পেয়েছে। হাবু অমনি বলে উঠত, ওই শোনো কথা, ওসব হাঙ্গামা। নসু মামা বলতো, তুই চুপ কর হাবু, খিদে পেয়েছে, চল পিসিমার কাছে
দুটো চাল ভাজা খাবি তেল নুন দিয়ে? না, একটা কুচি শশা পেরে দেব। আমি বলতাম, না, তুমি বাড়ি দিয়ে এসো, আমি বাড়ি গিয়ে ভাত খাবো। একলা যেতে ভয় করে। হাবু অমনি চোখ পাকিয়ে বলে, তবে একলা এলি কি করে? কে এখন তোর সঙ্গে যাবে পৌঁছে দিতে? ভারী পাজি মেয়ে হয়েছে। নসু আমায় আগে আগে বাড়ি পৌঁছে দিতে আসতো। ধুলো মাটির পথের ধারে কত কেঁচোর মাটি, কত বেনি বেউ, গাছে গাছে পাকা বকুল পড়ে থাকতো বকুল তলায়। নসুকে পাকা বকুল খাওয়াতে খুব ইচ্ছে করত, কিন্তু সে বলতো, দূর, ও কষা, তুই খা, আমি খাবো না। নসুকে খেতে দিয়ে যেন আমার তৃপ্তি, সে সুযোগও আমায় দিত কই। এইভাবে সারা শৈশব ও বাল্যকাল কেটে গেল সেই আমার ছেলেবেলাকার অতি পরিচিত মামার বাড়ি গ্রামের গাছপালায় ছায়ায় ছায়ায় চৈত্র মাসের পাখি ডাকা শীতল সকালবেলাকার মতো। তারপরেই জীবনের রোদ খরতর হয়ে উঠল ক্রমশ। সেই গা, সেই তাগড়া শেখাটি এখনও আছে। মাঝে মাঝে এখনও সেখানে যাই। কত বদলে গিয়েছে সে জায়গা। সে মামার বাড়ি নেই, সে দিদিমাও নেই। বাবা কোথায় কাদের আড়তে কাজ করতেন, সামান্য কটি টাকা মাইনে পেতেন। দিদিমার সঙ্গে সংসারে খরচপত্র নিয়ে তার প্রায় ঝগড়াতর্ক হতো। বাবা রাগ করে চলে যেতেন বাড়ি থেকে। 2-1 মাসে কোনো খবরই আসতো না। মা কান্নাকাটি করতেন। হঠাৎ বাবা একদিন এসে হাজির হতেন। দিন এভাবেই চলত। 13 বছর বয়সে আমার বিয়ে হলো আড়ংঘাটার কাছে এক গ্রামে। বিয়ের দিন কতক আগে নসুদের বাড়ি গিয়েছিলাম। নসুর মার শরীর খারাপ। নসু রান্নাঘরে ভাত রাঁধছে। উনুনের আঁচে ওর ফর্সা মুখ রাঙা হয়ে গিয়েছে। ওদের বাড়ির কোনো বিলি ব্যবস্থা নেই। অনেকগুলো ভাই নসুর, তারা কেউ বাইরে পড়ে, কেউ কাজ করে। নসুর মার শরীর চিররুগ্ন। সংসারে রান্নাবান্নার ভার নসু মামার ওপর। আজ অনেক দিন থেকেই নসুর এই অবস্থা দেখছি। নসুর অবস্থা দেখে সত্যি কষ্ট হলো। নসুর মুখের দিকে চাইবার কেউ নেই। ভাইয়েরা সব স্বার্থপর। সংসার চালানোর ভার ওর ওপর ফেলে দিয়ে সবাই তারা নিশ্চিন্ত হয়ে আছে। নসু মামা আমায় দেখে হেসে বললে, আয় পাঁচি, বস। জানিস, কাল দই পেতেছিলাম, দইটা বসেনি। উনুনের পাড়ে রেখে দেব, কি বলিস? যত সব মেয়েলি গল্প নসুর। সাধে কি ওকে সকলে জনার্দন মুখুজ্জের বিধবা মেয়ে বলে? লেখাপড়া করবে না নসু মামা? এসব কাজ কি তোমার? লেখাপড়া করো। আমায় কে পড়াবে? দাদারা 1 পয়সা দেবে না। তাছাড়া বাড়ি থেকে গেলে রান্নাবান্না কে করে বল? আমার বিয়ের রাত্রে নসুর নেমন্তন্ন খেয়ে এলো পেট পুড়ে, কিন্তু না এলো একবার বিয়ে দেখতে, না একবার বাসর ঘরে উঁকি মেরে দেখতে। আমার মনটা যেন কেমন ফাঁকা ফাঁকা। ও যদি আসতো তবে খুব ভালো লাগতো। মনের মধ্যে ডুব দেবার বয়স আমার নয় তখন। তবু কি যেন একটা হয়ে গেল। এত বাজনা, এত খাবার দাবার, এত লোকজন, যাতায়াত, আমার নতুন কাপড় গয়না, কিছুই ভালো লাগলো না। মনে যেন কোনো উৎসাহ নেই। আগেই বলেছি, আমার বিয়ে হয়েছিল আড়ংঘাটার কাছে শিকারপুরে। স্বামীর বয়সও 17-18 বেশি নয়। রোগা চেহারা, মাথার চুল ওঠা। বিয়ের পর জানা গেল স্বামী ম্যালেরিয়ার পুরনো রোগী। মাসে 2 বার ম্যালেরিয়া জ্বর তো বাঁধা আছেই। আড়ংঘাটা যুগল কিশোর ঠাকুরের মেলার সময় ময়রার দোকান খোলেন আমার খুড়শ্বশুর। স্বামী তার দিয়ে সন্দেশ মুরকি ভিয়েন করেন। শ্বশুরবাড়িতে যাবার সময় মনে খানিকটা কৌতূহল নিয়ে যায়, না গিয়েছিলাম এমন নয়। না জানি কেমন ঘর, কেমন বাড়ি, কেমন খাওয়া দাওয়া। গিয়ে দেখি পুরনো আমলের ইট বের করা, কোঠা বাড়ি, 2টি মাত্র ঘর, ছোট একটা বারান্দা। তবে সব ঘরগুলোর সামনে শান বাঁধানো টানা রোয়াক।
এবং রান্নাঘরটিও কোঠা। খুব বড় আম গাছ সমস্ত বাড়ির উঠোন জুড়ে ঘুপসি করে রেখেছে। আবার শাশুড়ি গর্বের সুরে বললেন, আমের সময় আসছে, দেখো বৌমা, এমন আম এ অঞ্চলে নেই যা আমার বাগানে আছে। আমের সময় এলো, কোথা থেকে ব্যাপারীরা এসে বাগান কিনে নিলে। 2-1 ঝুড়ি আম যা আমাদের বাড়ি এলো, তা থেকে 2-1টা জুটলো আমার ভাগ্যে। শাশুড়ি নিতান্ত বাজে কথা বলেননি, আম বেশ ভালো। স্বামীর সঙ্গে আলাপ জমল মন্দ নয়। ক্রমে তাকে ভালো লাগলো। আমায় বললেন, তুমি কি খেতে ভালোবাসো? আমি লজ্জা টজ্জার ধার ধারিনি, বলে ফেললাম, তেলে ভাজা খাবার। স্বামী বললেন, দূর, অমন বোকা মেয়ে কেন, ভালো খাবারের নাম করো। গজা, জিলিপি। কেন, খাজা? সে আবার কি গা, আমাদের গায়ে শুনিনি তো। উনি হো হো করে হেসে বললেন, পাড়া গে মেয়ে ভূত, আমাদের এ শহর বাজার জায়গা, কাল খাজা আনবো লুকিয়ে, কিন্তু সাবধান, মা যেন টের না পায়, তাহলেই বকবে। আমি নিজে খাজা ভিয়েন করি। সেই থেকে মাঝে মাঝে লুকিয়ে খাবার আনেন, কোনোদিন খাজা, কোনোদিন মিহিদানা। আমরা দুজনে লুকিয়ে খাই। স্বামী বলেন, সবাইকে দিয়ে খেলে চলে না, খুড়তুতো ভাইয়েরা হাঁসের পাল, সবার মুখে দিতে গেলে তোমার আমার মুখে এক টুকরো উঠবে না। শ্বশুর বাড়ি ভালো লাগলো না বটে, তবে স্বামীকে কিছুটা ভালো লাগলো এই খাবার খাওয়া থেকে। উলট জাতের মতো বড় মেলা এ অঞ্চলে আর নেই। সে সময় ময়দার দোকানে কাজ বেশি। উনি ফেরেন অনেক রাতে, হাতে বড় বড় ঠোঙায় খাবার ভর্তি। উনি হেসে বলতেন, খাও খাও, খুব খাও, এসো, দুজনে পেট ভরে খাই। একদিন কি করে খুশশ্বশুর টের পেলেন লুকিয়ে খাবার আনার ব্যাপারটা, এ নিয়ে খুব ঝগড়া হলো বাড়িতে। আমাকে আর ওকে যথেষ্ট অপমান আর গালিগালাজ সহ্য করতে হলো। খুড়শাশুড়ি বললেন, অমন নোলায় সাঁত ঝাঁটা মারি, লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে দোকানটা শেষ করে দিলে গা, অমন অলক্ষে বউ তো কখনো দেখিও নি। স্বামীকে রাত্রে বললাম, আরো সব এনো না, দেখো তো কি কাণ্ড বাঁধালে। স্বামী বললেন, না, আনবে না, আমায় কি মাইনে দেয় কাকা? বিনি মাইনে চাকর করে তো রেখেছে, পেটে দুটো খাবো না, ঠিক আনবো লুকিয়ে, তুমি দেখো, কেমন করে ধরবে কাকা তা দেখব। স্বামীর শরীর ভালো নয়, অথচ ঘোর পেটুক, আমার কথা মোটেও শুনতেন না। আমি বললাম, আমি বাপের বাড়ি যাব আষাঢ় মাসে, আমায় নতুন কাপড় কিনে দেবে না? উনি ঠোঁট উল্টে বললেন, কে দেবে, কাকা? তা দেখে আর বাঁচলাম না। সত্যি আমার নতুন কাপড় হবে না? বাপের বাড়িতে কিন্তু সবাই নিন্দে করবে। যদি আমি দিতে পারতাম সব হতো। আমার কি ইচ্ছে করে না তোমায় কাপড় দিতে, কিন্তু কোথায় পাবো? তাই তো অনেকে নিন্দে শুনতে হবে, তাই ভাবছি। আষাঢ় মাসে বাপের বাড়ি এলাম, স্বামীও আমার সঙ্গে এলেন। তাকে দেখে গ্রামের সমবয়সী মেয়েরা নানা রকম নিন্দাবাদ করতে লাগলো। আমায় একদিন রায়বাড়ির মেজগিন্নি বললেন, হ্যাঁ রে পাঁচি, জামাই নাকি তারও ঘোঁটে ময়দার দোকানে? আমি অত শত বুঝিনে, বললাম, হ্যাঁ, খুব ভালো খাজা তৈরি করে, সবাই হাতে সুখ্যাতি করে মাসিমা। মেজগিন্নি হেসেই খুন। তার বড় পুত্রবধূ যে বাপের বাড়ি থেকে আসতে চায় না, বাপের বাড়ি গ্রামে কোনো প্রতিবেশী ছেলের সঙ্গে প্রণয়াসক্ত, এসব কথা তিনি তখন ভুলে গেলেন। আমার স্বামীর খাবারের দোকানে কাজটাই প্রবল দোষের ও নিন্দার কারণ হয়ে উঠল তাঁর কাছে। আমার স্বামীকে গ্রামের লোকে নতুন জামাই বলে খাতির যত্ন করলে না। আমার তাতে মনে বড় দুঃখ হলো। নতুন জামাইকে সকলে নেমন্তন্ন করে খাওয়ায়, আমার স্বামীকে সবাই যেন কেমন হেনস্থা করলে। নসুমামা ঠিক তেমনি ভাত রাঁধছে, আমি তার ওখানে গিয়ে বসে গল্প করে একটু যে আনন্দ পেতাম।
একটা জিনিস দেখলাম, নসু কর্মে মন দিয়েছে এই বয়সেই। চন্দন ঘষছে দেখে বললাম, দিদিমা পুজো করেন বুঝি আজকাল? নসু হেসে বললে, মা নয়, পুজো করব আমি। রোজ শিব গড়িয়ে পুজো করি। মানুষ হয়ে জন্মে শুধু খেয়ে যাব শুয়োরের মতো? আমার হাসি পেল ওর মুখে তত্ত্বকথা শুনে। নসুমামা আমাকে শশা কেটে খেতে দিল। নিজেই নারিকেলের নাড়ু করেছে ঘরে, তাও দিলে। চা খেতে দিলে। বছর 2-3 কাটল। আমার স্বামীর শরীর সারল না, ক্রমেই যেন আরও খারাপ হয়ে উঠল। আমার স্বামী বলেন, পয়সা জমাও না কেন? যা মাঝে মাঝে হাতে এনে দিই, জমিও, তোমার আখেরে ভালো হবে। ওসব কথা আমি শুনেও শুনিনি কোনোদিন। কার আখেরে কি হবে সে ভেবে ফল কি? আমার একটা ছেলে হলো, কয়েক মাস পরে মারাও গেল। স্বামীর অসুখ সারে না, সংসারে খেটেই মরি। মুখের মিষ্টি কথা কেউ বলে না। সেই মাঘ মাসে আমি আবার বাপের বাড়ি এলাম। গ্রামে এসে শুনি নসু মামার মাথা খারাপ হয়ে গিয়েছে। সে দিন রাত পুজো আচ্চা নিয়ে থাকে, কারোর সঙ্গে কথা বলে না। কীরকম যেন। আমি গিয়ে দেখা করলাম বিকেলের দিকে। নসু মামা বললে, কি খবর পাঁচি, কখন এলি? কাল এসেছি। ভালো আছো? ভালো আছি, খুব আনন্দে আছি। সবাই তোমাকে পাগল বলছে যে। নসু মামা মৃদু হেসে চুপ করে রইল। তারপর আমার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে বললে, আমি আসল বস্তু পাওয়ার চেষ্টায় আছি, এতে যে যা বলে বলুক। শেষের কথাগুলো আমার কানে একটু অসংলগ্ন মতো ঠেকলেও নসু মামার উপর আমার শ্রদ্ধা বেড়ে গেল। কি যেন একটা ওর মধ্যে আমি পেলাম, যা সাধারণ মানুষের মধ্যে দেখিনি। নসু মামা মানুষ হয়েও সম্পূর্ণ স্বতন্ত্র। ওর কাপড় চোপড়, খাওয়া, বিষয় আশায় কোনো আসক্তি নেই। পৈতৃক বিষয় আছে, কিন্তু ভাইদের দিয়ে বসে আছে সর্বস্ব, একটা পয়সাও চায় না। আমার স্বামী এসে 2-4 দিন রইলেন। স্বামীর ওপর আমার কেমন একটা মায়া হয়। ওর মুখের দিকে কেউ চায় না আমার শাশুড়ি ছাড়া। তাও তিনি বুড়ো হয়েছেন, দেওরদের কাছে কোনো কথা তাঁর খাটে না। আমাদের গ্রামেও তার তেমন খাতির যত্ন নেই। বললেন, শোনো, এই গায়ে একটা ঘর করলে ভালো হয় না? আমি বললাম, কেন, শ্বশুর বাড়ি বাস করবে? কেউ কিছু বলবে না? বলুকে, কাকার ওখানে আমার ভালো লাগে না। দেখো ভেবে, তোমাদের গাঁয়ের লোকগুলো যেন কেমন কেমন, ভালো করে কথাই বলে না। আমার রাগ হলো। বললাম, তার ঘোটা জামাইকে কে খাতির করবে শুনি? স্বামী চোখ টিপে হেসে বললেন, রোজ রোজ রাত্রিরে খাজা খাওয়ার সময় তো খুব ভালো লাগে। 2-1 দিন পরে উনি চলে গেলেন। যাবার সময় আমার হাতে 13 আনা পয়সা দিয়ে বলে গেলেন, এই পয়সা দিয়ে কাভার কিনে খেও, মাসখানেক থাকো, তারপর এসে নিয়ে যাব। আর আসেননি তিনি। সেই মাসের শেষের দিকে পুরনো আমাশা রোগে তিনি আমার সিঁথির সিঁদুর আর হাতের শাখা ঘুচিয়ে ইহলোক ত্যাগ করলেন। বাবা চিঠি পেয়ে আমাদের প্রথমে কিছু বলেনি। তারপর 2 দিন পরে মাকে একদিন বললেন, জামাই আর নেই। মা মেঝের উপর আছড়ে পড়লেন আর্তচিৎকারে। আমি কিন্তু বেশ সহজভাবে কথাটা শুনলাম, কারণ আমি আগেই বুঝতে পেরেছি বাবা কি বলবেন। এইভাবে আমার বিবাহিত জীবনের ইতি হয়ে গেল। কি করব, সবই আমার অদৃষ্ট। বাবা তো বুড়ো হাবড়া স্বামীর হাতে আমায় দেননি। বিধবা হওয়ার পরে আমি অনেকবার শ্বশুরবাড়ি গেলাম। শাশুড়ির সেবা করি, মুখরা যায় সংসারে পুত্রহীন বৃদ্ধার বড় কষ্ট। যত দূর পারি সেটুকু ঘোচাবার চেষ্টা করি। একাদশীর দিন শাশুড়ি বউয়ে নিরম্ব উপোস করি।
সন্ধ্যের সময় তার পায়ে তেল মালিশ করি। একবার বাপের বাড়ি এসে শুনলাম নসু মামা বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। 6 মাস পরে খবর এলো হালি শহরের এক কালী মন্দিরে সে আছে। গঙ্গার তীরে 2খানা ভাঙা মন্দির, সেখানে সে পুজো আচ্ছা নিয়ে নাকি আছে। খবরটা দিলে ওপাড়ার বুধো। আমি মনে মনে ভাবলাম ওর পক্ষে ভালোই হয়েছে। কি জানি কেন আমার মনে হয় নসু মামা যা করে তাই ভালো। এইভাবে দিনের পর দিন কাটে। বৃদ্ধা শাশুড়িকে কত যত্নে আগলে নিয়ে বেড়াই। বাপের বাড়ি বেশি গিয়ে থাকতে পারিনে, পাছে বুড়ির কষ্ট হয়। একদিন শাশুড়ি বললেন, চল মা, সান্যাল মশায়ের বাড়ি ভাগবত শুনে আসি। সে কি মা? পাড়ার বুড়ো সান্যাল দাদা, দেখো নি বুড়োকে? সান্যাল মশাই বাড়ি গেলাম। ওর অবস্থা বেশ ভালো বলে মনে হলো। বাড়িঘর দেখলাম, শুনলাম 2 ছেলে কলকাতায় চাকরি করে। তাদের স্ত্রী পুত্র তাদেরই সঙ্গে কলকাতায় থাকে। সান্যাল মশাই বিপত্নিক, বয়স 76 বছর, নিজেই বলেন। একটা বিধবা বোন বাড়িতে থাকে, ওই রান্নাবান্না করে। আমাদের দেখে খুব যত্ন করলেন, আমাদের সামনে ভাগবত ব্যাখ্যা করে শোনালেন। সেই থেকে সান্যাল মশায়ের বাড়িতে রোজ যাই। আমায় তিনি বড় ভালোবাসেন। যোগ বাশিষ্ঠ ও ভাগবত তাঁর প্রিয় বই। যদি 2 দিন না যাই, সান্যাল মশাই আমার শ্বশুরবাড়ি আসবেন। আমার শাশুড়ি তাঁর বৌমা, ডেকে বলেন, ও বৌমা। বৃদ্ধা শাশুড়ি মাথায় কাপড় তুলে দিয়ে বলেন, কি দাদা? নির্মলা আমার ভালো নাম। কোথায়, ডেকে দাও। আমি বের হয়ে বলি, কি দাদু? দাদু কি রে? তোমার জ্যাঠামশাই হই, তোমার শ্বশুরের চেয়ে 11 বছরের বড়। আমার ওখানে কদিন যাওনি কেন? আজ অবশ্যই যাবে। আবার নিয়মিতভাবে যাই। সান্যাল মশাই আজকাল আর কোনো শ্রোতা চান না। আমার মধ্যে কি যে দেখেছেন, আমাকে পেয়ে খুব খুশি। একদিন তাকে বললাম, জ্যাঠাবাবু, আমি তো মুখ্য মেয়ে মানুষ, আমার মধ্যে কি পেলেন আপনি? কি পেলাম কি জানি, কিন্তু তুমি গেলে মা, আমার গীতা আর যোগ বাশিষ্ঠ জ্যান্ত হয়ে ওঠে। আমি হেসে বললাম, তাহলে বলুন জ্যাঠামশাই, আমার মতো শ্রোতা আপনি অনেক দিন পাননি। সত্য মা, এতদিন জানতাম না যে লোককে শুনিয়ে এত আনন্দ হয়। আমারও ভালো লাগে বলেই যাই। কেমন যেন মনটা বদলে যাচ্ছে। যে মন আমার কোনো কালেই সংসারে ছিল না, তা আরও নিরাসক্ত হয়ে পড়েছে। বন্ধনের মধ্যে কেবল বৃদ্ধা শাশুড়ি। বৃদ্ধা কাঁদেন, আমি বসে যোগ বাশিষ্ঠের উপদেশ শোনাই। একদিন শাশুড়ি বললেন, বৌমা, তোমাদের গাঁয়ের কে একটি ছেলে আমাদের গ্রামে হরিকলুর বাড়িতে এসে চাকরি করছে। বামুনের ছেলে, দিব্য চেহারা, কিন্তু বাপু কলু বাড়ি জল তোলে, গরুর জাপ কাটে, এ আবার কেমন কথা? বড্ড গরিব বোধ হয়। আমি দেখিনি, কে কাল বলছিল ঘাটে। বললে বৌমার দেশের লোক। যেদিন শুনলাম সেই দিনই পথে নসু মামার সঙ্গে দেখা, কিন্তু প্রথমটা চিনতে পারিনি। নসু মামার মাথায় বড় বড় চুল, পরনে শাড়ি, আধঘোমটা দেওয়া, হাতে কাচের চুড়ি, মেয়েলি বেশ, অথচ মুখে ঈষৎ গোঁপদাড়ি। আমার কেমন হাসি পেল ওরই অপরূপ রূপ দেখে। আমি অবাক হয়ে বললাম, তোমার একই বেশ নসু মামা? নসু মামা অদ্ভুত হাসি এসে বললে, এই থাকলেই হলো একরকম। তুমি নাকি কলুবাড়ির বাসন মাজো, জল তোলো, দোষ কি? যা ভালো বোঝো করো। বৃদ্ধা শাশুড়ি সেই শ্রাবণ মাসে দেহ রাখলেন। 10 দশেক জ্বরে ভুগে গভীর রাত্রে মৃত্যুর কিছু পূর্বে অশ্রুভরা চোখে আমার দিকে চেয়ে বললেন, তোমাকে কার কাছে রেখে যাচ্ছি মা?
বৃদ্ধার আকুল সুরে মনে ব্যথা জাগলো আমার। তার জরাশীর্ণ হাত দুটি ধরে বললাম, কেন? আমার সোনার চুড়ি আছে, 1 বিঘে আমন ধানের জমি আছে, ভাবনা কি মা? তুমি কিছু ভেবো না। নসুমামার সঙ্গে দেখা আবার একদিন। সে 1 গাদা কাপড় সেদ্ধ করে ঘাটে যাচ্ছে কাচতে। আমি বললাম, ওসব কাজ আমায় দাও নসুমামা, আমি তোমায় করতে দেব না। না পাঁচি, লক্ষ্মীটি, লোকে কি বলবে, আমি গ্রাহ্য করি নে। আমি করি। একদিন ওর কথা সান্যাল জ্যাঠাকে বলতে তিনি বড় ব্যস্ত হয়ে পড়লেন ওকে দেখবার জন্য। হরিকলুর বাড়ির পিছনে একটা পুকুর, পুকুরের চারিধারে আম কাঁঠালের বাগান। তারই একটা গাছতলায় দেখা গেল ও চোখ বুঝে বসে। সেই থেকে সান্যাল মশাইয়ের সঙ্গে ওর ভাব হয়ে গেল। যোগবাশিষ্ঠের দলে ভিড়ে পড়ল। সান্যাল জ্যাঠা বললেন, ছেলেটি শুদ্ধ সত্য। শীতের প্রথমে কলুপাড়ায় কলেরা দেখা দিল। কলুপাড়া উজাড় হয়ে গেল। ধরলে কিছু দূরে মুচিপাড়াকে। ভয় তখন মুচিপাড়ার অনেক লোক পালিয়েছে। বুড়ো হিরুমুচি একদিনের অসুখে মারা গেল। কিন্তু তখন এমন ভয় হয়ে গিয়েছে সকলের, মরা ঘরের মধ্যে পড়ে রইল সারাদিন, কেউ ফেলতে চায় না। সন্ধ্যের পর নসুমামা একা গিয়ে ঠ্যাঙে দড়ি বেঁধে সেই মরা ফেলে দিয়ে আসে শ্মশানের ধারে। যোগবাশিষ্ঠের আসরে এ কথা শুনে আমি উত্তেজিত হয়ে উঠলাম। আমিও যাব, নসুমামাকে সাহায্য করব, লোকে যে যা বলে বলুক। জ্যাঠামশাই হেসে বললেন, মা, এ কাজ তোমার নসুমামার, তোমার জন্য নয়। সব কাজে অধিকার ভেদ আছে। কেন? আমার অধিকার জন্মায়নি? তোমার বুড়ো শাশুড়ি মারা গিয়েছে, জগতে আরও কি বুড়ো হাবড়া নেই? আপনি বলুন তাহলে নসুমামাকে, ও আমাকে নিতে চায় না কেন কোনো কাজে? আমি যাব জ্যাঠামশাই। এই অবস্থায় হঠাৎ একদিন নসুমামা গ্রাম ছেড়ে চলে গেল। কলুপাড়ার সবাই হায় হায় করতে লাগল। খুড়শাশুড়ি বললেন, ভালোই হলো চলে গেল, সুবুদ্ধি হয়েছে। বামুনের মুখ অমন করে হাসাতে হয়, ছি ছি। তারপর মুখ টিপে হেসে বললেন, বৌমার বাপের বাড়ির লোক, খুব কষ্ট হয়েছে বৌমা তোমার না? যখন তখন দেখা হতো, অন্য গাঁ থাকতে এ গাঁ এসেছিল, সেই জন্যেই হয়তো। তবু তো দেশের লোক, ঘরের লোক আছে একটা। ছিল, খোলা ধনুকের মতো শতাংশ যা হয়ে উঠি। নিশ্চয়ই আমার কষ্ট তো হবারই কথা। হরিকলু একদিন সান্যাল জ্যাঠার কাছে এসে বললে, অমন মানুষ হয় না। ছোট ভাইটা বেঁচে উঠল, পায়ে ধরতে গেলাম, বলি তুমি ব্রাহ্মণ, আমার ঘরে হেনস্তা কাজ আর আমি করতে দেব না। 2 মাসের মাইনে বাকি, একটা পয়সাও নিয়ে গেল না যাবার সময়, হঠাৎ পালিয়ে গেলেন। আমায় যেন ক্ষমা করেন তিনি। হাত জুড়ে সে উদ্দেশ্যে প্রণাম করলে। আবার ফাল্গুনে বনে বনে ফুল ফুটেছে, কোকিলের ডাক পথে পথে। মুচুকুন্দ চাপার সুগন্ধে ঘাটের রানা ভুর ভুর করে। আমি একদিকে যেন সম্পূর্ণ নিঃস্ব। জ্যাঠামশায়ের বৈঠকখানায় যোগ বাশিষ্ঠ শুনতে যাই রোজ বিকেলে। সম্পূর্ণ নিঃস্ব রিক্ত হয়ে বোধহয় সেখানে পৌঁছাতে হয়। কেমন লাগলো আমার গল্প? আশা করি ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন কিছু, আর যদি ভালো নাও লেগে থাকে তাও কিন্তু জানাবেন। তাহলে আমি চেষ্টা করব পরের বার অন্য কিছু ভালো গল্প নিয়ে আপনাদের সামনে আসতে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ওই সাবস্ক্রাইব করে দেবেন একটু, ওই যে আইকন বক্সটা আছে ওখানে। তাহলে আবার আসছি সামনে শুক্রবার এই সময় অন্য কোনো নতুন সুন্দর গল্প নিয়ে।